বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। শুরু করছি কোভিড সতর্কতামূলক এই মুহূর্তের বিশেষ অনুষ্ঠান। আপনারা জানেন যে এই সময়টাতে যে অনুষ্ঠান আমরা করি, আমাদের সঙ্গে স্টুডিওতে বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন এবং কোভিড সতর্কতামূলক এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটি মানুষের মধ্যে সেই সচেতনতাটা পৌঁছে দেওয়া, যাতে করে আমরা স্বাস্থ্যবিধিটুকু মেনে চলতে পারি এবং কী করণীয় এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা যাতে আমরা বুঝতে পারি। দেখুন, অযথা আতঙ্কিত হওয়ার কোনো বিষয় না। আমরা জানি এই সময়ে আমরা প্রায় প্রত্যেকে প্রতি মুহূর্তে চেক করছি যে আচ্ছা কী হচ্ছে, করোনা গ্রাফ কোথায়, ওমিক্রনের কত নতুন কেসেস সেটা জানা গেল, নতুন কি ভ্যারিয়েন্ট রয়েছে, যেমন ফ্রান্সে আরও একটি নতুন ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ইউহা বলা হচ্ছে। তো এরকম অনেক বিষয় আমাদের কাছে প্রতিনিয়ত নানান ধরনের তথ্য আসতে থাকে, আমরা সেগুলো খতিয়ে দেখতে থাকি, আতঙ্কিত হয়ে পড়ি অযথা। তো সেই অযথা আতঙ্কের কোনো জায়গা নয়, বরঞ্চ এটাই বলতে চাইবো যে সতর্ক আমাদেরকে থাকতে হবে এবং কিভাবে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলা যায় সেটা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানও, যেখানে সরাসরি আপনারাও যোগ দিতে পারেন। যদি কোভিড রিলেটেড কোনো প্রশ্ন থাকে, সেই সংক্রান্ত কোনো অসুবিধা আপনাদের মনের মধ্যে থাকে, সেটা আপনারা জিজ্ঞেস করতে পারেন এবং নিউরোলজিক্যাল কোনো সমস্যা থাকলেও আপনারা ফোন করতে পারেন। কারণ আজকে আমরা আমাদের সঙ্গে স্টুডিওতে পেয়ে গিয়েছি নিউরোসার্জন ডক্টর মনীশ কুমার ধীরেজকে। আমি ডাক্তারবাবুকে স্বাগত জানাবো। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, আমি ডক্টর মনীশ কুমার ধীরেজ, আমি নিউরোসার্জন। কোভিড রিলেটেড যে আপনার জিজ্ঞাসা আছে সে আমি নিষ্পাদন করব। নিশ্চয়ই। তো ডাক্তারবাবু, আমাদের সঙ্গে দর্শক বন্ধুরা সরাসরি ফোন করেন, তারা ফোনে থাকতে পারেন, সেই প্রশ্নগুলো আপনি অবশ্যই তার উত্তর দেবেন। আমি প্রথমে আপনার কাছে যেতে চাইবো এই মুহূর্তে প্রিভেনশন নিয়ে, কারণ প্রিভেনশনটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা বারবার একই কথা বলছি যে আপনারা যে গাইডলাইনগুলো আছে সেগুলোকে মেনে চলুন, তা সত্ত্বেও অনেকে হয়তো মানছেন না বা কোনো কোনো ক্ষেত্রে কিছু মিস্টেক তারা করে ফেলছেন, কিছু ভুল হচ্ছে। তো অ্যাজ এ ডক্টর আপনার কাছ থেকে আমি জানতে চাইবো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রিভেনশন আমরা কি কি নিতে পারি, কোনটা জরুরি, কিভাবে করব? এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মাস্ক ব্যবহার করা আর সোশ্যাল ডিস্টেন্সিং ব্যবহার করা আর সবসময় হাত স্যানিটাইজার ব্যবহার করা। মাস্ক যে আছে, অনেক গ্রামের বন্ধু লোক যে আছেন সে মুখে কাপড়া বেঁধে নিয়েছেন, সেটা কিন্তু ঠিক কথা নেই। কেউ রুমাল বেঁধে নিচ্ছে, হ্যাঁ, কেউ রুমাল বেঁধে নিচ্ছে, একটা ওড়না জড়িয়ে নিচ্ছে। হ্যাঁ না, ওটা 3 প্লাই সার্জিক্যাল মাস্ক অথবা N95 মাস্ক ছাড়া অন্য কোনো উপায় নেই। কারণ হচ্ছে কি 3 প্লাই সার্জিক্যাল মাস্ক ভাইরাস আর ব্যাকটেরিয়াকে বাইরে রোকতে পারে, কিন্তু কাপড় যা মাস্ক আছে সেটা সিম্পল একটা পলিউশন পার্টিকেলসগুলো একটা প্রিভেনশন করে, কিন্তু ভাইরাসের প্রিভেনশন ওর কাপড়গুলো হয় না। সেটা সেটা কাপড়ের ক্ষমতা নেই ভাইরাসকে আটকে দেওয়ার। সেটা আমার যে কমন মানুষ আছে, আমজন আছে, সে বুঝতে পারছে না। সঙ্গে সঙ্গে একটা স্যানিটাইজার রাখা উচিত, একটা ময়শ্চারাইজারটাও রাখা উচিত। কারণ হচ্ছে কি স্যানিটাইজার অনেক সময় ইউজ করার পর স্কিন খুবই ড্রাই হয়ে যায়, আর স্কিনের যদি ম্যাসারেশন থাকে তাহলে ভাইরাস স্প্রেড বাড়ার রিস্ক একটু বেড়ে যায়। সেই জন্য একটু ময়শ্চারাইজার भी সঙ্গে রাখা উচিত, মাঝে মাঝে ময়শ্চারাইজার দিয়ে হাতকে ময়শ্চারাইজ করা উচিত। বেশ, মানে খুব সত্যি কথা, বেসিক যে জায়গাটা হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত যে গাইডলাইন, যেটা আমাদেরকে মেনে চলতেই হবে, সে কথা ডাক্তারবাবু বললেন। মাস্ক তো ব্যবহার করতেই হবে এবং সেটা প্রপার মাস্ক। বাড়িতে কাপড় কেটে নিজের মতন করে ডিজাইনার মাস্ক তৈরি করে নিয়েছি সেটা, বা কেউ একটা রুমাল বেঁধে নিচ্ছেন। অনেক সময় বাজারে দেখা যাচ্ছে এরকম, আজকেও আমরা প্রচুর ছবি এরকম দেখেছি যে ক্রেতারা তারা বাজারে ঘুরছেন মাস্ক পরেননি, বিক্রেতারা তারা ঘুরছেন মাস্ক পরেননি। যখন পুলিশ দেখছেন বা প্রশাসনিক কোনো কর্তাকে দেখছেন, সঙ্গে সঙ্গে একটা রুমাল বেঁধে নিচ্ছেন বা একটুখানি ওড়নাটা জড়িয়ে ঢেকে নিচ্ছেন মুখে। এইভাবে কিন্তু সংক্রমণ আটকানো যাবে না। তাই প্রপার ওয়েতে মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটাইজার সঙ্গে অবশ্যই রাখতে হবে, সেটাকে বারবার ব্যবহার করুন এবং নিজেদের হাতকে সুরক্ষিত রাখার জন্য খানিকটা ময়শ্চারাইজার সেটাও সঙ্গে রাখুন, যেটা ডাক্তারবাবু এখনই বললেন। তো এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যবিধি, যেটা আমরা মেনে চলবো। পাশাপাশি ডাক্তারবাবু আরও একবার জিজ্ঞেস করা, কারণ ওমিক্রনের ক্ষেত্রে অনেক সময় বলা হচ্ছে যে আলাদা করে কোনো সিমটম নেই, তো সেখানে কি করে বোঝা যাবে যে কারোর সংক্রমণ হয়েছে নাকি হয়নি, নাকি কখন আমরা ডাক্তারবাবুদের পরামর্শ নেব? কারণ অনেক তো এরকম আছেন যারা ডাবল ভ্যাকসিনেটেড, তা সত্ত্বেও তাদের ওমিক্রন হয়েছে, কি করণীয়?
দেখুন ওমিক্রন যা ভ্যারিয়েন্ট আছে এর উপরে কোনো বিরাট বেশি স্টাডি এখনো পর্যন্ত নাই। খুব নিশ্চয় করা মডার্ন সায়েন্স মেডিকেল সায়েন্স সবই কিছু জানে না। আমার বন্ধুকে হয়েছে একটা কোভিড-19 ওমিক্রন আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু ওনার স্মেল আর টেস্ট সেন্সেশন পুরোপুরি চলে গেছে। আচ্ছা, নিউরোলজিক্যাল কমপ্লিকেশনস भी কোভিড-19 ওমিক্রন মধ্যে হতে পারে, এটা মনে রাখতে হবে। এটা ভাইরাস জন্য স্ট্রোক হতে পারে অথবা কগনিশন ডিসঅর্ডার অথবা কথা বলতে বুঝা যে মানে কথা কথা বলতে বলতে বুঝতে পারছে বা না, কেউ কথা বলে সেটা বুঝতে পারছেন না। হ্যাঁ সিজার হতে পারে, খিচুনি হতে পারে, অ্যাটাক্সিয়া মানে হাঁটা চলা করলে মানে দেহ ডিজিনেস একটু হতে পারে। এইসব সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নিয়ে এইসব সিমটম হতে পারে। টেস্ট সেন্সেশন স্মেল সেন্সেশন সে তো চলে যাওয়া, ভিশন ইম্পেয়ারমেন্ট भी হচ্ছে মাঝে মাঝে অনেক লোককে, মাসল পেন, হেডেক এসবগুলো भी, ভমিটিং টেন্ডেন্সি আর স্ট্রোকটাও হতে পারে, মানে প্যারালাইসিস অ্যাটাকটাও হতে পারে, সেটাও মনে রাখতে হয়। সেই জন্য সিমটমস প্রথমে দিনে যখন আসে সেই সময় ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে যে উচিত ট্রিটমেন্ট আছে সেটা স্টার্ট করা উচিত। বেশ, যেটা ডাক্তারবাবু বললেন যে একেবারে কোভিডের গোড়ার দিকের যে সিমটমসগুলোকে আমরা জানতাম বা আমাদের বিষয় জানা ছিল, জ্বর তো অবশ্যই, জ্বর, সর্দি, কাশি, কোনো রকমভাবে স্মেল আপনি পাচ্ছেন না, খাবারের স্বাদ পাচ্ছেন না, কোনো জিনিসের গন্ধ পাচ্ছেন না, মাসলে ব্যথা হয়েছে, শরীরে ব্যথা হয়েছে, মাথা ব্যথা করছে, বমি পাচ্ছে, দেখতে অসুবিধা হচ্ছে, ভিশন অনেক সময় অসুবিধা হয়, যেটা আপনার যে সমস্যা ছিল না হঠাৎ করে মনে হচ্ছে সেটা, বা হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে, ড্রাউজিনেস লাগছে, হঠাৎ করে আপনার প্রচণ্ড দুর্বল বোধ করছেন, অনেকগুলো বিষয় থাকতে পারে। যে কোনো একটা সিমটম যদি আপনার মনে হয় যেটা স্বাভাবিক নয়, তো কখনোই কিন্তু ওভার দ্য কাউন্টার কোনো ড্রাগ নিয়ে নিজেরা বাড়িতে অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে যে পরামর্শ চিকিৎসকরা দেবেন, আপনার কাছাকাছি যিনি ডাক্তারবাবু রয়েছেন তিনি যে পরামর্শ দেবেন সেই পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাদেরকে চলতে হবে। আর ভ্যাকসিনেশন মাস্ট, যেটা আমরা বারবার বলছি, যার যে ডিউ ডেটে ভ্যাকসিনেশনের ডেট রয়েছে সেই তারিখ অনুযায়ী অবশ্যই ভ্যাকসিনেশন আপনারা করিয়ে নিন। 60 ঊর্ধ্ব যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের বুস্টার ডোজ অলরেডি শুরু হতে চলেছে 10 তারিখ থেকে। তো আগামী 10 তারিখের মধ্যে আপনারা জানেন যে কীভাবে নতুন করে রেজিস্টার করাতে হবে, সেটা আপনারা করিয়ে রাখুন। যাদের 6 মাস পেরিয়ে গিয়েছে আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে সেখানে যোগাযোগ করতে পারেন। কোউইন যে অ্যাপ রয়েছে সেখানেও আপনারা জেনে নিতে পারেন কী করে রেজিস্টার করবেন। আর আপনারা জানেন যে 3 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে 15 থেকে 18 বছর বয়সীদের ভ্যাকসিনেশন। তো 15 থেকে 18 বছর বয়সী যে সমস্ত বাচ্চারা যাদের বাড়িতে রয়েছে তারা রেজিস্ট্রেশন করিয়ে রাখুন এবং ভ্যাকসিন অবশ্যই দিয়ে নিতে হবে, কারণ ভ্যাকসিন এবং তার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এইটাই হচ্ছে সংক্রমণ থেকে বাঁচার, মহামারীর হাত থেকে বাঁচার একমাত্র উপায়। তো সেখানে কোনো রকম গাফিলতি কিন্তু করলে চলবে না। তো আপনারা সচেতন থেকে এই কাজগুলো নিশ্চয়ই করবেন। যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে আপনারা ফোন করতে পারেন সরাসরি। বিশেষত বাচ্চাদের ভ্যাকসিনেশন 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। 3 তারিখ থেকে আমাদের রাজ্যেও শুরু হয়েছে। বিভিন্নভাবে সেখানে রেজিস্ট্রেশন করানো যাচ্ছে, কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন করানো যাচ্ছে। যারা করাতে পারছেন না তারা একেবারে সরাসরি যদি পৌঁছে যান স্বাস্থ্যকেন্দ্রে, যেখানে টিকা কেন্দ্রে যেখানে টিকা দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু ওয়াক ইন প্রসেসেও টিকা পাওয়া যাচ্ছে। তো আপনারা অবশ্যই খোঁজ নিন এবং যাদের বাড়িতে 15 থেকে 18 বছর বয়সী সদস্য রয়েছে তারা কিন্তু টিকাকরণটাকে নিশ্চিত করে ফেলুন। এটা হচ্ছে একেবারে প্রাথমিক কাজ প্রত্যেক অভিভাবকের, যেটা আপনাদেরকে করতেই হবে। তার সঙ্গে সিমটমস আপনি বলছেন ডাক্তারবাবু, কারণ যাদের লং কোভিড হয়েছিল, কোভিড সেরে উঠেছেন যারা, অনেক ক্ষেত্রে দেখা গেছে তাদের নানান ধরনের নিউরোলজিক্যাল সিমটমসও এসেছে। তো আমি আপনার কাছে জানতে চাইবো কী কী ধরনের সিমটমস আসতে পারে লং কোভিডে এবং কী তার ব্যবস্থা নিতে হবে। একটা बहुत महत्वपूर्ण सिम्टम আছে, মুড সুইংস হতে পারে। আচ্ছা, না পেশেন্টকে ডিপ্রেশন অথবা মুড সুইংস হতে পারে। তো কোভিডের জন্য भी ডিপ্রেশন হতে পারে, আর পোস্ট কোভিড সিমটমস জন্য भी ডিপ্রেশন হতে পারে। সেটা একটা বিরাট সমস্যা হচ্ছে। এখন দেখা যাচ্ছে কি ভারতবর্ষে পুরা বিশ্ব में একটু সুসাইড রেটটা বেড়ে গেছে। সে যদি কিছু ডিপ্রেসিভ সিমটমস থাকে, নেগেটিভ আইডিয়েশন থাকে, তাহলে সঙ্গে সঙ্গে নিউরোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুকে তাড়াতাড়ি হেল্প নিতে দরকার আছে।
ओके माने धरा रखा जाए ना, उसको तुरंत साइकेट्रिस्ट के पास या न्यूरोलॉजिस्ट के पास जा कर के उनको मिलना ज़रूरी होता है, बिकॉज मूड स्विंग्स कैन लीड टू डिप्रेशन एंड दे कैन लीड टू मेनी अदर थिंग्स, एंड दे कैन ऑल्सो लीड टू इम्यूनोसप्रेशंस ऑल्सो बिकॉज ऑफ एंगजाइटी। আচ্ছা সেই জন্য मेडिटेशन, प्राणायाम, योग ये सब के निजे रूटीन में एक तो शामिल करा दरकार আছে। এটা প্রিভেনশন জন্য भी ভালো, একটা পোস্ট কোভিড সিমটমস জন্য भी ভালো। আচ্ছা আচ্ছা, তার মানে হতেই পারে, কারণ আমরা এটা সত্যিই দেখেছি ডাক্তারবাবু যেটা বলছিলেন যে কোভিড সেরে উঠেছেন বা কোভিড হয়তো হয়নি এরকম অনেক ব্যক্তি এই সামগ্রিক পরিস্থিতি যেভাবে অতিমারি বেড়ে চলেছে, নানান ধরনের ঘটনা সামনে আসছে, পরিসংখ্যান দেখছেন, অনেকে আতঙ্কিত হয়ে পড়ছেন, অনেকেই কিন্তু নিজেদেরকে অবসাদগ্রস্ত মনে করছেন বা ডিপ্রেসিভ একটা জায়গাতে চলে গিয়েছেন বা মুড সুইং হচ্ছে কোভিড সেরে আসার পর। তো সেক্ষেত্রেও তিনি নিজে সচেতন হবেন, তার ফ্যামিলির লোকজন যারা রয়েছেন তারা সচেতন হবেন, প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ আপনাদেরকে নিতে হবে, যাতে কোনো রকমভাবেই এই জায়গা থেকে কোনো একটা কি বলবো, কোনো একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে তৈরি না হয়, কোনো রকম অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে, সেই জায়গা থেকে সচেতন হতে হবে। আর যাদের নিউরোলজিক্যাল নানা ধরনের সিমটমস দেখা দিচ্ছে তারা কিন্তু অবশ্যই নিউরোলজিস্ট বা নিউরোসার্জনদের পরামর্শ নিতে পারেন। আপনার কাছাকাছি এরকম নিশ্চয়ই স্নায়ুরোগ বিশেষজ্ঞ রয়েছেন যাদের পরামর্শের ক্ষেত্রে প্রয়োজন। তো আপনি আজকে ডাক্তার আমাদের সঙ্গে রয়েছেন এবং আপনি বলছিলেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোভিডের পরেও কিন্তু নানান ধরনের সমস্যা হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে মাসল পেন বা ব্যাক পেন। এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে 40-এর উপরে বয়স, লং কোভিড হয়েছিল, ফিরে এসেছেন, পায়ে সাংঘাতিক ব্যথা, পেশিতে টান ধরছে, কোমরে ব্যথা, এবং এটা লম্বা সময় ধরে চলছে। সিঁড়ি দিয়ে তারা ওঠানামা করতে পারছেন না, কোমরে এত ব্যথা তারা বলছেন যে একটা স্টিফনেস পর্যন্ত চলে আসছে। কি করণীয়? রিসেন্ট স্টাডিজ মধ্যে দেখা যাচ্ছে কি এইসব লং কোভিড সিমটমসগুলো কগনিশন ইম্পেয়ারমেন্ট, কথা বলে ঠিক করে বোঝা যাচ্ছে না, অথবা অ্যাটাক্সিয়া, হাঁটা চলা করলে একটু গিডিনেস মুডে লাগছে, মাসল পেন, ব্যাক পেন, এটা 1 বছর 1.5 বছর পর্যন্ত भी থাকছে। আচ্ছা, মানে অনেকটা সময় থাকছে। সেই জন্য সিমটোম্যাটিক ট্রিটমেন্ট নিতে হবে আর একটু মোরাল সাপোর্ট থাকতে হবে কি আমি নিশ্চয়ই ঠিক হয়ে যাব, এটা মনে একটু পজিটিভ অ্যাটিটিউড রাখা খুব বেশি দরকার। আচ্ছা, একটা কথা আমি বলতে চাইছি কি সোসাইটিতে একটু সাপোর্ট তৈরি করতে হবে। নিজে যে সম্বন্ধী লোক আছে, বন্ধু লোক আছে, অথবা নেবারহুড, পড়োশি, এই সব লোক সঙ্গে মিলিয়ে একটু সোশ্যাল সাপোর্ট গ্রুপ তৈরি করতে হবে যে সবকো এক দুই জনকে মানে ख्याल একটু রাখা উচিত। কারণ কি কোভিডে পেশেন্ট একদম আইসোলেট হয়ে যাচ্ছে, পেশেন্টের বাড়ির লোক भी আইসোলেট হয়ে যাচ্ছে, সেটা একটু আলাদা একটু পেশেন্টকে একটু রিস্ক ফ্যাক্টর ক্রিয়েট করছে। বেশ, একজন ফোনে রয়েছেন আমাদের সঙ্গে, দেখি কি জানতে চান তিনি। হ্যালো নমস্কার। হ্যালো, হ্যাঁ আমি, হ্যালো নমস্কার। শুনতে পাচ্ছি না, একটু জোরে বলতে হবে। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি জানতে চাইছি সেকেন্ড ডোজ নেওয়ার পরে আমি বুস্টার ডোজটা কতদিন বাদে নিতে পারি? সেকেন্ড ডোজ নেওয়ার পর বুস্টার আমার ডোজ বয়স আপনি, হচ্ছে 77। আচ্ছা, বুস্টার ডোজ আপনি কতদিন পরে নিতে পারেন? আমি অধ্যাপক শঙ্কর গুপ্ত বলছি। ঠিক আছে, আপনি শুনতে এখন যা গাইডলাইন্স তৈরি হয়েছে ওটা বুস্টার ডোজে ভারতবর্ষের ফ্রন্টলাইন ওয়ার্কার্সকে সেকেন্ড ফাইনাল ডোজ পরে 6 মাস পরে বুস্টার ডোজ দেওয়ার কথা এখন চলছে। এবং যারা 60 পেরিয়েছেন তাদেরও একই সেকেন্ড ডোজের 6 মাস পরে আপনারা বুস্টার ডোজ নিতে পারেন। তো আপনি দেখে নিন আপনি সেকেন্ড ডোজ কবে কমপ্লিট করেছেন। যদি 6 মাস পেরিয়ে গিয়ে থাকে তাহলে আপনি বুস্টার ডোজের জন্য নিজের নাম রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারবেন। যেহেতু আপনার বয়স 77 বছর, মানে আপনি অবশ্যই বুস্টার ডোজের জন্য যোগ্য, আপনাকে দেওয়া হবে বুস্টার ডোজ যদি 6 মাস হয়ে গিয়ে থাকে। আপনি রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারবেন কোউইন অ্যাপে, বা আপনার নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র বা টিকা কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। এই জায়গাগুলো 60 যারা পেরিয়েছেন তাদের এবং যারা ফ্রন্টলাইন কোভিড ওয়ার্কার ছিলেন, বিশেষ করে স্বাস্থ্যকর্মীরা, তাদের জন্যই বুস্টার ডোজ নেওয়ার বিষয়টা এখনো পর্যন্ত এসেছে। এইটাই আমরা যে নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের তরফে পেয়েছি সেই নির্দেশিকা এমনটাই বলছে। তো সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড ডোজ নেওয়ার পর 6 মাস অতিক্রম করতে হবে, তবে গিয়ে আপনারা বুস্টার ডোজটা পাবেন। আর যেটা আমরা শুরুতেও বলছিলাম যে যারা 15 থেকে 18 বছর বয়সী, এই যে বয়স কালীন সবার মধ্যে যারা রয়েছে,
তাদের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই, তাদেরকে দেওয়া হচ্ছে কোভ্যাক্সিন এবং সেটা 3 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। যাদের বাড়িতে 15 থেকে 18 বছর বয়সী ছেলেমেয়েরা আছে তাদের অভিভাবকরা চেষ্টা করবেন অবশ্যই যেন আপনাদের সন্তানের নাম নথিভুক্ত করা হয়ে গিয়ে থাকে, বা চাইলে নিজেরাও সরাসরি গিয়ে আপনারাও স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যোগাযোগ করে নিতে পারেন, যাতে ওরা যত দ্রুত সম্ভব ওদের ভ্যাকসিনেশনের কাজটা শুরু করা যায়, ওরা যাতে প্রথম ডোজটা পেয়ে যায়। পরবর্তীতে দ্বিতীয় ডোজের কোভ্যাক্সিনের ক্ষেত্রে যেরকমটা রয়েছে 0 to 28 ডেজের মধ্যে, সেই হিসেবে আপনাদেরকে সেই তারিখটা কিন্তু দিয়ে দেওয়া হবে। যেখানে আমরা ছিলাম ডাক্তারবাবু, যে নিউরোলজিক্যাল নানান ধরনের সিমটমস হচ্ছে, কোমরে ব্যথার ক্ষেত্রে আপনি বলছেন লো ব্যাক পেন একটা হয়, তো লো ব্যাক পেনের ক্ষেত্রে সবসময় আমাদের একটা ভয় কাজ করে যে আমাদের কি একসময় তাহলে অপারেশনের দিকেই যেতে হবে, কখন যাওয়া প্রয়োজন, নাকি আদপেও প্রয়োজন না, অপারেশন ছাড়াও লো ব্যাক পেন পুরোপুরি ঠিক হতে পারে? না, অপারেশন যা হচ্ছে সেটা হচ্ছে লাস্ট রিসর্ট। লো ব্যাক পেন বিশ্ব স্বাস্থ্য সংগঠন স্টাডি করেছে, এটা সারা বিশ্ব में 60% লোকের লো ব্যাক পেন হতে পারে সারা জীবনে কোনো সময়। লো ব্যাক পেন যদি 6 মাস উপরে রয়ে যায় থাকে, তাহলে ওটা একটু সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পড়ে পেশেন্টকে, ও ইম্প্যাক্ট জন্য भी লো ব্যাক পেন ক্রনিক হতে পারে। আচ্ছা, সেই জন্য 80% patients of low back pain, they are treated on conservative treatment and with medicines only. 80% পেশেন্টটা যে আছেন সেটা ওষুধেই ঠিক হয়ে যায়। 20% পেশেন্ট অথবা 15 to 20% পেশেন্টকে অপারেশন লাগে। কখন লাগে? যদি শিরার জন্য পায়ে ব্যথা খুব বেশি, ওষুধে দিয়ে কাজ হচ্ছে না, ব্যথা কমছে না, অথবা যদি পায়ে দুর্বলতা পাচ্ছে, অথবা পেছাবে কোনো অসুবিধা হচ্ছে, অথবা এমআরআইতে কিছু শিরায় চাপ খুব বেশি দেখা যাচ্ছে, অথবা কোনো আঘাত পেয়েছেন, হাড় ভাঙা গেছে, স্পাইনাল কলমে ফ্র্যাকচার আছে, সেই ক্ষেত্রে তো অপারেশন দরকার থাকে। ওই সময় যদি ডাক্তারবাবু বলেন কি আপনার অপারেশন দরকার আছে, তাহলে ওনার অ্যাডভাইসটা একটু মেনে নিতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, স্লিপ ডিস্কের ক্ষেত্রেও কি অপারেশন জরুরি? না, স্লিপ ডিস্কটাও সেই রকম। স্লিপ ডিস্ক 75 to 80% পেশেন্ট ওষুধে দিয়ে একটু পরহেজ প্রিকশন নিয়ে ঠিক হয়ে যায়, কিন্তু 15 to 20% পেশেন্ট যখন মানে খুব বেশি যদি ডিস্ক বেরিয়ে গেছে, ক্যানাল ডায়ামিটার তো লেস দ্যান 5 মিলিমিটার 6 মিলিমিটার হয়ে গেছে, তখন অপারেশন, অথবা শিরায় চাপ খুব বেশি হচ্ছে দেখা যাচ্ছে, অথবা ব্যথা সারছে না, তাহলে অপারেশন দরকার। আচ্ছা, সব ক্ষেত্রে এমনটা নয় না। ডাক্তারবাবু, এরকমটা আমরা দেখেছি কোভিডের ক্ষেত্রেও কোমরবিডিটি যাদের ছিল, যেমন ধরুন কেউ হয়তো ডায়াবেটিক পেশেন্ট, বহুদিন ধরে তার ডায়াবেটিস রয়েছে এবং তার কোভিড হয়েছে, এবার ডায়াবেটিসের ক্ষেত্রে একটা রিস্ক থেকে যায় ডায়াবেটিক নিউরোপ্যাথির, এবং অনেকেরই সেটা হয় যারা বহুদিন হয়তো 10 বছর 12 বছর 15 বছর ডায়াবেটিসে ভুগছেন, একটা সময় গিয়ে দেখা গেল হয়তো ডায়াবেটিক নিউরোপ্যাথি তাদের হলো। যদি ডায়াবেটিস এবং কোভিড থাকে সেক্ষেত্রে এমনটাও অনেক ক্ষেত্রে বলছেন চিকিৎসকরা যে সম্ভাবনা নাকি আরও বাড়ছে, অনেকের হচ্ছেও, তো সেক্ষেত্রে তাদের কি করণীয়, কি করবেন সেই পেশেন্টরা? সর্বপ্রথম ডায়াবেটিসকে ঠিক করা, কন্ট্রোল করা রাখা উচিত। যদি দরকার হয় ইনসুলিন নিয়ে কিছু হেজিটেট করবেন না। ইনসুলিন ভালো কাজ করে। যদি ওষুধ দিয়ে ঠিক হয়ে যায় ডায়াবেটিস, তাহলে মানে ঠিক থাকে, তাহলে ভালো। যদি ডাক্তারবাবু বলেন কি আপনাকে ইনসুলিন নিতে হবে, তাহলে হেজিটেট করবেন না। আর ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য নিউরোলজিতে অনেকগুলো ওষুধ আছে যে ভালো কাজ করে, ওটা দিয়ে নিউরোপ্যাথিক পেন 2 মাস 3 মাস মধ্যে কমে যায়। আর 80% পেশেন্ট 2 months 3 months में ভালো হয়ে যায়। বেশ, এবার একটুখানি ব্রেনের দিকেও আসবো, কারণ ব্রেন টিউমার যেহেতু এটা পুরোপুরি আপনার সাবজেক্ট, এবং এই বিষয়ে অনেকের প্রশ্ন থাকে, অনেক সময় আমরা দেখেছি যে আমাদের দর্শক বন্ধুরা তারা প্রশ্ন করছেন, ব্রেন টিউমার নিয়ে অনেকে প্রশ্ন থাকে, ব্রেন হ্যামারেজ নিয়ে অনেকে প্রশ্ন থাকে। আমি একে একে আসবো। ধরুন ব্রেন টিউমার শোনা মাত্রই একটা আতঙ্ক তো তৈরি হয়, ব্রেন টিউমার মানে অপারেশন করতে হবে, ব্রেন টিউমার ম্যালিগনেন্ট হতে পারে, সেখান থেকে আরও সাংঘাতিক কিছু বিষয় হতে পারে। আসলে এতটা আতঙ্কিত হওয়ার কি কোনো জায়গা রয়েছে, নাকি চিকিৎসকদের কাছে এই বিষয়টাকে আরও অনেক বেশি সহজে নিয়ে যাওয়া যায়? অনেক সহজতা সে এই বিষয়কে নিতে হবে, কারণ আছে কি কমন মানুষের ভীষণ কনফিউশন আছে। কারণ হচ্ছে কি ব্রেন টিউমার আজকে 30 বছর আগে যা কথা ছিল সে আজকে নেই। আজকে মডার্ন সায়েন্স অনেক উন্নতি করেছে।
চিকিৎসাতে খুব বহু উন্নতি হয়েছে। আর ব্রেন টিউমার অনেকখানা থাকে, বেনাইন টিউমার থাকে, ম্যালিগন্যান্ট টিউমার থাকে। ম্যালিগন্যান্ট টিউমার তাও আমি কিমোথেরাপি রেডিওথেরাপি দিয়ে ভালো রেজাল্ট পাচ্ছি এখন। বেনাইন টিউমার যদি ভালো করে অপারেশন সময়তে হয়ে যায়, যদি টিউমার সাইজ কম আছে 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার টিউমার আছে, তাহলে অপারেশন করে যদি ও চিকিৎসা করা যায় তাহলে পেশেন্ট পুরোপুরি কিওর আছে। আমি নিজে ব্রেন টিউমার অনেকখানা অপারেশন করেছি, 6 বছর 8 বছর হয়ে গেছে, পেশেন্টের কোনো রিকারেন্স নেই। কিন্তু আমাদের তো একটা আতঙ্ক কাজ করে, এবং বিশেষ করে পেশেন্টের ফ্যামিলি মেম্বার্স যারা, তারা সবসময় ব্রেন টিউমার নাম শুনলেই তারা ভয় পেয়ে যান। সেক্ষেত্রে ডাক্তারবাবু হিসেবে আপনি কি বলবেন? কারণ অনেক সময় দেখা যায় যে পেশেন্ট ডায়াগনোসিস হওয়ার সঙ্গে সঙ্গে এতটা ভয় পেয়ে গেলেন যে পরবর্তীতে ডাক্তারবাবুরা অসুবিধায় পড়েন যে পেশেন্ট মনোবল হারিয়ে ফেললে কি করে তার চিকিৎসা হবে। না, সে মনোবল উঁচা রাখতে পারে, হয়ে উঁচা রাখা দরকার, আর মনোবল ঠিক রাখা দরকার। ক্যান্সার আজ এই মুহূর্তে মডার্ন সায়েন্সে আনট্রিটেবল ডিজিজ নাই। খুব ম্যালিগন্যান্ট গ্রেড 4 টিউমার যদি থাকে তাহলে অন্য ব্যাপার, ওটা জিন থেরাপি রিসার্চ কাজ চলছে এখন। কিন্তু 80-90% পেশেন্ট ভালো হয়ে যায়। ব্রেন টিউমার ম্যালিগন্যান্ট টিউমার থাকলেও পেশেন্ট 10 বছর 20 বছর আমি দেখেছি অপারেশনের পরে ঠিক থাকে। আর বেনাইন টিউমার তো ঠিকই হয়ে যায় চিকিৎসা করে। মানে এতটা আতঙ্কিত হয়ে পড়ার কোনো কারণ নেই। আচ্ছা ডাক্তার, এখানে আমি আর একটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে সিমটমস কি থাকে, কি করে বুঝবেন কেউ একজন যে হতে পারে? দেখুন, ব্রেন টিউমার যা হচ্ছে ওনার হেডেক সবচেয়ে প্রমুখ সিমটম। ও হেডেক যে থাকে সে ज़्यादा समय সকালবেলা বেশি থাকে, ঘুম থেকে উঠে সকালবেলা ও হেডেকটা বেশি থাকে। হেডেক সঙ্গে বমি ভাব মন হয়, যদি বমি হয়ে আর হেডেক কমে যায় তাহলে ওটা মনে হচ্ছে কি মানে ব্রেন টিউমার সিমটম বেশি। ব্রেন টিউমার জন্য খিঁচুনি হতে পারে, কোনো ডান সাইড অথবা বাম সাইড প্যারালিসিসও হতে পারে। ব্রেন টিউমার জন্য একটু মানে যা হেডেক হয় সেটা হয়ে পুরো মাথায় হেডেক। মাইগ্রেন জন্য যে হেডেক হয় সে ज़्यादा समय হেমিক্রেনিয়াল হেডেক দেখা যায়, মানে ডান দিক বেশি অথবা বাম দিক বেশি এইরকম হয়। কিন্তু ব্রেন টিউমার জন্য যে হেডেক হয় সে পুরো মাথায় একরকম হয়। আচ্ছা, মানে এইটা হচ্ছে মাইগ্রেনের ব্যথার সঙ্গে ব্রেন টিউমারের যে ব্যথা তার তফাৎ। হ্যাঁ, কারণ দুটো ক্ষেত্রেই অন্তত ভমিটিং টেন্ডেন্সিটা অনেকেরই থাকে, এবং সেটা থেকে হয়তো বোঝা মুশকিল। আপনি ভাবতেই পারে যে আমি কি করে বুঝবো যে ব্যথাটা হচ্ছে সেটা কি আমার মাইগ্রেনের জন্য নাকি ব্রেন টিউমার হলেও হতে পারে। আর মাইগ্রেন হেডেকটা যখন স্ট্রেস বাড়ে, ফিজিওলজিক্যাল অথবা ফিজিক্যাল অথবা ইমোশনাল স্ট্রেস, ওই সঙ্গে মাইগ্রেন হেডেকটা বাড়ে। কিন্তু ব্রেন টিউমার হেডেকটা সবসময় থাকে এবং সকালবেলার দিকে বেশি, ঘুম থেকে ওঠা মাত্র, আর পুরো মাথা জুড়ে, যেটা আপনি বললেন পুরো মাথা জুড়ে ব্যথা। তো সেক্ষেত্রে এই ধরনের কোনো সিমটমস যদি থাকে, প্রয়োজনীয় পরামর্শ এবং আতঙ্কিত না হয়ে ডাক্তারবাবুদের পরামর্শ ফলো করা, এটা আমরা করতে পারি। ব্রেন টিউমারের সঙ্গে ব্রেন হ্যামারেজের বিষয় আসবো। ব্রেন হ্যামারেজ মানে আমরা জানি মোটামুটি দুটো ক্ষেত্র, এক স্ট্রোক থেকে ব্রেন হ্যামারেজ হতে পারে অথবা অ্যাক্সিডেন্টাল। তো এই দুটো সেক্টরের ছাড়া কি অন্য কোনো সম্ভাবনা রয়েছে নাকি মূলত এই দুটো সেক্টরেই? মূলত দুটোই জিনিস আছে। একটা ব্রেন স্ট্রোক অনেক কারণ থাকে। ব্রেন স্ট্রোকের মানে রক্ত ছিঁড়ে হেমারেজ হতে পারে, ওটা হাইপারটেনশন জন্য भी হতে পারে, ব্রেন অ্যানোরিজম রাপচার भी হতে পারে, অথবা আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, অনেকখানা জিনিস থাকে। অথবা ব্রেন যদি আঘাত লেগেছে, ট্রমা হয়েছে, সেই জন্য भी ব্রেন হেমারেজ হতে পারে। একটা কথা মনে রাখা উচিত, এই মাথায় ভিতরে তিনটা জিনিস আছে, ব্রেন, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আর ব্লাড, যা ব্লাড সার্কুলেশনে আছে, যে ব্লাড ভেসেলের ভিতরে আছে। এর আলাদা যদি কোনো ফোর্থ চিজ যদি আছে, যদি ব্লাড ক্লট থাকে তাহলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা বাড়ে। যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়বে তাহলে ব্রেনের কাজটা, ফাংশনালিটিটা ডিস্টার্ব হবে। যদি একটা থ্রেশহোল্ড উপরে যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যদি বাড়ছে তাহলে অপারেশন দরকার থাকে। আচ্ছা, সব সময় হ্যামারেজের ক্ষেত্রে না, সব সময় অপারেশন দরকার হয় না। যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার আমি সিটি স্ক্যানে দেখছি কি খুব বেশি আছে, তখন আমি পেশেন্টকে অ্যাডভাইস দিই কি এখন অপারেশন দরকার আছে। না হলে কি সেটা ওভার মেডিসিন ক্লিয়ার হতে পারে? না হতে সে এটা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা যায়।
বেশ, তার মানে ব্রেন হ্যামারেজ হলেই যে সবসময় অপারেশনের দরকার রয়েছে এমনটা না। আচ্ছা ডাক্তারবাবু, এক্ষেত্রে ধরুন আপনার কারুর ব্রেন অপারেশন হলো, সেটা হ্যামারেজের জন্য হোক বা টিউমারের জন্য হোক, এরপর আমরা জানি রিহ্যাবিলিটেশনটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্রেন অপারেশনের ক্ষেত্রে আরও অনেক বেশি সাবধানে থাকতে হয়, কোনো মতে যাতে সংক্রমণ না ছড়িয়ে পড়ে, পরবর্তীতে একটা আশঙ্কাও থাকে যদি ঠিকঠাক না হয় বিষয়টা। তো কীভাবে অপারেশন পরবর্তী রিহ্যাবিলিটেশনটা করবেন? সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি অপারেশন পরে নিজের মোরালটা খুব ঠিক থাকতে হবে। অপারেশন পরে পেশেন্টকে এক কথাটা মনে রাখতে হবে কি আমি ভালো হয়ে গেছি। পেশেন্টকে কোনো মনে সংশয় অথবা ভয়ে রাখা উচিত নেই। এটা হচ্ছে নাম্বার 1 কথা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ রাখতে হবে। যখন যখন ও বলেন কি আসার দরকার আছে, ওনার কাছে গিয়ে দেখা করতে হবে। অ্যাপ্রক্সিমেটলি 6 months টু 2 years ফলো আপ থাকে ব্রেন অপারেশনের পরে। মিনিমাম 6 months অথবা 2 years, কিছু কিছু সময় সারা জীবন পর্যন্ত भी ফলো আপ থাকতে হবে। মাঝে মাঝে আমি পেশেন্টকে 3 মাস পরে ডাকি, তারপরে 6 মাস পরে ডাকি, তারপরে সালে একবার ডাকি। সেই সময় ডাক্তারবাবু যখন বলে যা ইনস্ট্রাকশন দেয় সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করা উচিত। আচ্ছা, সব সময় মানসিক চিন্তা ব্যথা একদম না করা দরকার। মানসিক চিন্তাকে ব্রেন অপারেশন যা পেশেন্টকে হয়েছে সে মেন্টাল স্ট্রেসকে অ্যাভয়েড করা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক কথা। ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাইছিলাম। ডাক্তারবাবু শুনছেন, আপনি বলুন কি প্রশ্ন বলুন। আছে। আমি কি প্রবলেম বলছিলাম জানেন, আমি একটা এখনই প্রবলেমে পড়েছি। হুম। প্রবলেমটা হ্যালো? বলুন। হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে আমি এখন রাস্তায় একটু বেরিয়েছিলাম, রাস্তায় পেরোচ্ছিলাম। পেরোতে পেরোতে একটা কুকুরে এসে আমাকে কামড়িয়ে দিল। আচ্ছা। হ্যাঁ, তো সেইটার কি করণীয় আছে? কবে হয়েছে এই ঘটনাটা? এই মাত্র হয়েছে, আমি ঘরে এসে এইটা প্রোগ্রামটা দেখছি বলে আমি ফোনটা করলাম। আচ্ছা বেশ, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি বাঁকুড়া থেকে করছি। ঠিক আছে, আপনি ফোনটা রাখুন। ডগ বাইট, তো সেখানে আপনাকে ডাক্তারবাবুদের কাছে যেতে হবে, আপনার কাছাকাছি হাসপাতালে যেতে হবে। কুকুর কামড়েছে মানে আপনাকে অ্যান্টি র্যাবিস ইনজেকশন নিতে হবে, এটাই হচ্ছে করণীয়। যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার কাছাকাছি কোনো একটা হাসপাতালে যোগাযোগ করুন, কারণ আপনার ক্ষতস্থানটা পরিষ্কার করে সেখানে আপনাকে কি ইনজেকশন দেওয়া হবে বা কি করা যাবে সেটা আপনার কাছাকাছি যিনি ডাক্তারবাবু রয়েছেন তিনি বলতে পারবেন। ইনফ্যাক্ট এটাই করণীয় আর কি। কুকুরে কামড়, কুকুর বলে না, কুকুর বা বেড়াল যেই এই ধরনের কোনো প্রাণী যদি কামড়ায় তাহলে সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে যাব, এটাই কাজ। যে সবার আগে ক্ষতস্থানটাকে পরিষ্কার করে হাসপাতালে যাওয়া এবং কোনোভাবেই সেটাকে নেগলেক্ট না করা। এটাকে একদম নেগলেক্ট করবেন না। যত দ্রুত সম্ভব আপনার কাছাকাছি যে কোনো হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, সেখানে আপনি যান, গিয়ে আপনি চিকিৎসকের পরামর্শ নিন। যদি আপনাদের কোভিড রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আপনারা করতে পারেন, কারণ কোভিড হয়ে গিয়েছে, পরবর্তীতে কোনো রকমভাবে আপনি কোনো ধরনের সিমটমস এখনও পর্যন্ত রয়ে গিয়েছে বা আপনি সুস্থ বোধ করছেন না, সেক্ষেত্রেও আপনারা ফোন করতে পারবেন, বা কোভিড নিয়ে যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন। আজকে আমরা আমাদের সঙ্গে আলোচনার জন্য নিউরোসার্জন ডক্টর মনীশ কুমার ধীরেজকে পেয়েছি এবং ডাক্তারবাবু বলছিলেন যে কোভিড সংক্রান্ত অনেক ধরনের নিউরোলজিক্যাল সিমটমস দেখা যায়, সেক্ষেত্রে কি করণীয়, যদি মুড সুইং হয় আপনি কি করবেন, যদি প্রচণ্ড পরিমাণে অবসাদগ্রস্ত লাগে, ডিপ্রেসিভ লাগে, তাহলে আপনি কি করবেন, সে কথাটা ডাক্তারবাবু বলছিলেন। পাশাপাশি আমরা একটুখানি লো ব্যাক পেন নিয়েও কথা বলছিলাম, ব্রেন টিউমার বা ব্রেন হ্যামারেজ নিয়েও কথা বলছিলাম। অনেক ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে, যেহেতু নিউরোসার্জন রয়েছেন তিনি বলছিলেন যে সেখানে কোন জায়গাতে অপারেশন দরকার এবং অপারেশন পরবর্তী সময় কিভাবে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি, নিজেদেরকে আমরা কী করে মেনটেন করতে পারি। তো ডাক্তারবাবু যেরকম ব্রেন টিউমার বা ব্রেন হ্যামারেজের ক্ষেত্রে আপনি বললেন যে অপারেশনের পর ন্যূনতম 6 মাস এবং 2 বছর তো অবশ্যই কারোর ক্ষেত্রে হতে পারে, সারা জীবন তাকে ডাক্তারবাবুদের সঙ্গে একটা যোগাযোগের মধ্যে থাকতে হয়, একটা রেগুলার চেক আপ করা, দেখে নেওয়া যে হ্যাঁ কোনো রকমভাবে সেটা হচ্ছে কিনা। একই কথা কি স্পাইন অপারেশনের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, স্পাইন অপারেশন যদি খুব ছোট অপারেশন, যদি ডিস্ক আমি অপারেশন করেছি, এক সিঙ্গেল লেভেল ডিস্ক করেছি, তাহলে তো 2 মাস ফলো আপই পর্যাপ্ত আছে। কিন্তু যদি স্পাইনে কোনো ইনস্ট্রুমেন্ট বসানো হয়েছে, যদি কোনো স্ক্রু প্লেট বসানো হয়েছে, তাহলে ও ক্ষেত্রে নতুন হাড় অথবা নতুন মানে
ফিক্সেশন কে স্টেবিলাইজ হতে মানে 6 মাস লাগে মিনিমাম 6 মাস ফলো আপ দরকার থাকে তারপরে ওখানে নিউ বোন ফর্মেশন যখন হয়ে যায় তারপরে ও পেশেন্টকে 6 মাস পরে আর ফলো আপ দরকার হয় না বেশ আপ কোনো কোনো পেশেন্টকে মাঝে মাঝে 1 বছর ধরে মানে ডাকা যায় কিন্তু 80-90% পেশেন্ট 6 মাস মধ্যে ভালো হয়ে যায় বেশ কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ সঞ্চালিকা দিদি আপনাকে নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা আমি থেকে কে ফোনে আছি, বলছেন? আমি বাউরিয়া থেকে বলছি। হ্যাঁ আমি বাউরিয়া থেকে বলছি, ডাক্তারবাবুর কাছে একটা ক্লারিফিকেশন আছে, বলুন আমি বলতে চাই। বলুন। আচ্ছা ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। ডাক্তারবাবু নমস্কার। হ্যাঁ শুনছেন না তো, আপনি বলুন, প্রশ্নটা বলুন। আচ্ছা 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 বলছি, আমার বাবা জাস্ট 1 বছর হয়েছে এক্সপায়ার হয়েছেন 1 বছর হয়েছে জাস্ট। হ্যাঁ নমস্কার। তো বাবার এই আমি বাবার পাশে শুয়েছিলাম, সাডেনলি একটু সিভিয়ারিং বলে ওটাকে, কাঁপছিল, 2বার কাঁপছিল, ভোরের বেলায় হয়েছে, অ্যাটাক হয়েছে আর কি। আর তারপরে একটু ভমিটিং হয়েছে, বমি হয়েছে। ভমিটিং হওয়ার পরে একটু জল দিয়েছিলাম, সে জলটা যায়নি। তো আমি সাডেনলি তাড়াতাড়ি করে খুব কুইকলি আমি নার্সিংহোমে নিয়ে গেছি। ওখানে একটি ডাক্তারের আন্ডারে ছিলেন, উনি সঙ্গে সঙ্গে ভর্তি করে নিলেন নার্সিংহোমে। তো উনি ওখানে প্রায় 18 দিনের মতো ছিল, কিন্তু কোনোই সিটি স্ক্যান করার পরে দেখা গেল যে মেজর সিভিয়ার অ্যাটাক হয়েছে, যেটা ব্রেন ম্যাপিং এ দেখা গেল। তো একটা নিউরোলজিস্ট ছিলেন, তিনি দেখলেন যে কি 8 থেকে 12 এরকম একটা ক্যালকুলেশন আমাকে দিল যে না তোমার বাবার অবস্থা খুব সিভিয়ার, খুবই খারাপ। আমরা চেষ্টা করছি রিকভার করার জন্য, কনসাসনেস আনার জন্য, কিন্তু কন্ডিশন টু মাচ ব্যাড, একবারে মানে খুবই খারাপ। এরপরে যদি কয়েকদিনের মধ্যে যদি না আসে তাহলে আপনার অপারেশনটাই একটা মাত্র রাস্তা। 8 to 12 এরকম একটা কি ম্যাথমেটিক্স আমি বাবাকে ফিরে পেলাম না। তারপরে ওখান থেকে নিয়ে গিয়ে একটা হসপিটালে গেলাম, আমাদের সাব ডিভিশনাল হসপিটাল। সেখানে 2 দিন রইলেন। ওখানে ডক্টরবাবু কেটোকোনা জল বলে উনি বললেন যে এটা তো ফাঙ্গাল ইনফেকশন হয়েছে এবং ইমিউন সিস্টেম একেবারে টোটালি ড্যামেজ হয়ে গেছে। কেটোকোনা জল বলে একটা ট্যাবলেট দিলেন, 2 দিনের মধ্যে উনি এক্সপায়ার করলেন। এখন আমার যেটা জিজ্ঞাসা, যে যেদিন ওই অ্যাটাকটা হয়েছিল বাবা 6 দিন হাই কনস্টিপেশনের রুগী, আমি ভুলে গেছিলাম কি আপনার ওই গ্যাসের যে গ্যাস বা ডাইজেস্টিভের জন্য যে সমস্ত দেওয়া ল্যাক্সাটিভ, এটা আমি দিইনি 6টা দিন হাই কনস্টিপেশনের রুগী, এটা আমি নর্মালি দিয়ে থাকি আর কি, কিন্তু 6 দিন আমার ওটা দেওয়া হয়নি আর কি। আমার প্রশ্ন, গ্যাস থেকে কি হ্যামারেজটা হতে পারে, অ্যাটাকটা হতে পারে? এই হলো আমার প্রশ্ন। বেশ ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বললেন, আপনার তথ্য শুনে মনে গেল আপনি প্রথমে আপনার বাবাকে নিয়ে গিয়েছিলেন স্থানীয় কোনো একটি নার্সিংহোমে, সেখানে যিনি চিকিৎসক ছিলেন তিনি যা বলেছেন, পরবর্তীতে অন্য যেখানে আপনি নিয়ে গিয়েছিলেন সেখানে বলা হয়েছে যে হয়তো কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন থেকে আপনার বাবারই অবনতিটা হয়েছিল। আপনার জিজ্ঞাসা যে কোনো রকমভাবে মানে গ্যাস ফর্মেশন থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে আমার কিনা। প্রশ্ন হচ্ছে গ্যাস থেকে ওটা অ্যাটাকটা গ্যাস থেকে হয়েছিল। ঠিক আছে, আপনি ফোনটা রেখে দিন। আপনার ডিটেলস প্রশ্ন তো শুনেছেন ডাক্তারবাবু বলতে পারবেন সেক্ষেত্রে যে কোনো রকম ভাবে গ্যাস ফর্মেশন থেকে কি কোনো ধরনের মানে এইরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অ্যাটাকটা হয়েছে কিনা, হ্যামারেজ অ্যাটাক। আপনি ফোনটা রেখে টিভিতে শুনুন। আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ ফোন করার জন্য। আমি যে কথা আমার মনে পড়লো কি মানে পেশেন্টের ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, হ্যাঁ সেটা বলেছেন। পেটের গ্যাসের জন্য এটা অন্য জিনিস, এটা রিলেটেড নেই। একদমই। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি বাঁকুড়া বজরা থেকে বলছি। কিছু বুঝতে পারছি না। বলছি বাঁকুড়া বজরা থেকে বলছি আমি। হ্যাঁ বলুন, কি জানতে চান বলুন। বলছি আমার কোমরে আজকে 2008 সাল থেকে আমি ডাক্তার দেখাচ্ছি, তো L4 L5 এরকম ধরনের অনেক কিছু গন্ডগোল হয়েছে, মানে আমি একদম বিছানাগত হয়ে গেছিলাম। হ্যাঁ দিয়ে এখন ওই বাঙ্গুরে মানে পশ্চিমবাংলা কোথাও দেখাতে আমি বাদ করি নাই। আপনি একটু 1 মিনিট ম্যাডাম, আপনার প্রশ্নটা বুঝতে পারছি না। কোমরে কি হয়েছে? ওই যে L4 L5 তারপরে আরো 4বার MRI করানো হয়েছে, তো এখন রিপোর্টে লেখা আছে যে স্পাইনাল চ্যানেল ইজ ন্যারো, তো এটা কি?
আচ্ছা আমি স্পাইনাল বুঝে গেছি ক্যানাল ন্যারো, ঠিক আমি আছে, এবার বুঝে বুঝতে গেছি, পেরেছি। হুম। এইটাই জানতে চাইছিলাম যে আপনি কি বলছেন। ঠিক আছে, আপনি শুনুন, আপনি ফোনটা রেখে দিন, আপনি ফোনটা রেখে দিয়ে শুনুন ডাক্তারবাবু কি বলছে, শুনে নিন আপনি। দেখুন স্পাইনাল ক্যানাল ন্যারো হতে পেশেন্টকে লো ব্যাক পেন থাকে আর পায়ে ঝিনঝিনি ধরে, আর যখন আপনি দাঁড়িয়ে থাকেন অথবা হাঁটাচলা করেন তাহলে ক্যানাল স্টিনোসিস অথবা ক্যানাল ডায়ামিটারটা আর কমে যায়। সেই জন্য যখন আপনি হাঁটাচলা করবেন অথবা দাঁড়াবেন তখন আপনার পায়ে ঝিনঝিনিটা বাড়বে। যদি পায়ে দুর্বলতা আছে অথবা অন এক্সামিনেশন নিউরোলজিস্ট যখন এক্সামিনেশন করেছেন তখন দেখেছেন কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট আছে, তখন এই জন্য অপারেশন দরকার হয়। যদি ক্যানাল ডায়ামিটার ঠিক আছে, নিউরোলজিক্যাল ডেফিসিট কিছু নেই, তাহলে ওষুধে দিয়ে চিকিৎসা হবে, কিন্তু নিউরোলজিক্যাল এক্সামিনেশন ছাড়া এটা কোনো অ্যাডভাইস দেওয়া উচিত নেই। নিউরোলজিক্যাল এক্সামিনেশনের মধ্যে যদি কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট হয়, নার্ভের কোনো ডেফিসিট পাওয়া যায়, তাহলে অপারেশন করা উচিত। আর একজন ফোনে রয়েছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার। আমি রামপুরহাট থেকে বলছি, স্বপন চন্দ্র। হ্যাঁ বলুন, কি জানতে চান? হ্যাঁ, আমার 40 দিন আগে আপনার দুটো ব্লক হার্ট ব্লক হয়ে যায়। হুম। তারপরে বর্ধমানে আমি সেটাকে অপারেশন করে আনি। তার আগে 3 দিন আগে কিন্তু আমি কোভিড সিল আপনার নিয়েছিলাম। আচ্ছা, এরপরে 3 দিন আগে আবার এক মিনিট। ডেট আছে আমার কোভিড এক মিনিট 3 দিন আগে আপনি কি করেছিলেন? জিজ্ঞেস। আর আমার পিঠটা বেদনা হচ্ছে, পিঠের আপনার পিঠটা। আপনার কথা বুঝতে পারছি না। 3 দিন আগে আপনি কি করেছিলেন? ওই যখন আমার স্ট্রোক আপনার ব্লকটা হয়ে যায় তার 3 দিন আগে আমি কোভিশিল্ড নিয়েছিলাম। 3 দিন আগে আপনি কোভিডের টিকা নিয়েছিলেন? কোভিশিল্ড টিকা। আচ্ছা, সেটা কোন ডোজ, ফার্স্ট ডোজ না সেকেন্ড ডোজ? ফার্স্ট ডোজ। ফার্স্ট ডোজ আপনি নিয়েছেন, তার 3 দিন পরে আপনার হার্ট অ্যাটাক হয়েছে, তারপর আপনার কি স্টেন্ট বসেছে? ফার্স্ট ডোজ। আপনার কি স্টেন্ট বসেছে? হ্যাঁ, আপনি যে বললেন, আমি স্টেন্ট বসিয়ে এনেছি আপনার থেকে বর্ধমান থেকে। হ্যাঁ আপনি স্টেন্ট বসিয়েছেন, এখন কি জানতে চান বলুন। এখন বুকটা কিছুটা বেদনা করে, পিঠটা আগে বেদনা করে। বুঝতে পারছি না, কি জানতে চাইছেন? এখন বুকে ডাক্তার যেখানে আপনার এটা অপারেশনটা করেছে সেখানেই বেদনাটা করছে ঠিকঠাক। হ্যাঁ, হ্যালো। আপনি যেখানে অপারেশন হয়েছে সেখানে ব্যথা হচ্ছে এখন? হ্যাঁ, আমি রামপুরহাট মেডিকেল কলেজে দেখাচ্ছি। যাবো এই 1 সপ্তাহ পর আমি যাবো। এটা কি এখান থেকে দেখাবো না ওখানে যেতে হবে? ঠিক আছে, আপনি শুনতে থাকুন। উনি স্টেন্ট বসিয়েছেন, ওনার হার্ট অ্যাটাক হয়েছিল, 2টো স্টেন্ট বসেছে, এখন ওনার ওখানেই ব্যথা করছে, এটাই হচ্ছে ওনার প্রশ্ন। স্টেন্ট পরে যা ওষুধগুলো ডাক্তারবাবু দিয়েছেন সেটা কন্টিনিউয়াস আপনি নিন। যে ডাক্তারবাবু অপারেশন করেছে ওনার সঙ্গে যোগাযোগ করে একটু ফলো আপে থাকা উচিত। এটাতে নিয়ে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন, যেখানে আপনি দেখিয়েছিলেন সেখানেও করতে পারেন, বা আপনি এখন রামপুরহাট মেডিকেল কলেজে দেখাচ্ছেন আপনি বলছেন, সেখানে গিয়েও দেখাতে পারেন। ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করুন, তাদের পরামর্শ অনুযায়ী চলুন, এত ভয় পাওয়ার কিচ্ছু নেই, কোনো জটিল বিষয় না। একটু সচেতন থাকলেই আপনি যথেষ্ট সুস্থ থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। কে রয়েছেন? হ্যালো। 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 হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। না, কোনো কারণে শুনতে পাইনি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পরবর্তীতে সময় যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি ফোন করতে পারেন, যেরকমভাবে অনেকেই ফোন করছেন, আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন। তবে খুব ভালো হয় যদি কোভিড রিলেটেড কোনো প্রশ্ন আপনারা করেন, বা নিউরোলজিক্যাল সমস্যা থাকলেও করতে পারেন। কুকুর কামড়েছে, এবার আমি কি করব, বা আমি স্টেন্ট বসিয়েছিলাম তারপরে ব্যথা হচ্ছে, আমি কি করব, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিও না। এবং ডাক্তারবাবু নিউরোসার্জন, হার্ট স্পেশালিস্ট তো তিনি নন, কার্ডিওলজিস্টও নন, ফলে এই বিষয় নিয়ে আমরা কথা বলছি না। আপনারা যদি কোভিড নিয়ে প্রশ্ন করেন তাহলে খুব ভালো হয়। কোভিড সংক্রান্ত নানান জিজ্ঞাসা আপনাদের থাকতে পারে, বা কোভিড সেরে উঠেছেন, এখন কোনো ধরনের কমপ্লিকেশনস থাকছে,
তাহলে যদি আপনারা সেই ধরনের প্রশ্ন করেন তাহলে সুবিধা হয় আমাদের, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। তবে আরও একটা কথা বলে রাখবো একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে এসেও, যে সচেতনতাই একমাত্র উপায় যেখানে আমাদেরকে নিজেদেরকে সচেতন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধিটা মেনে চলতে হবে। কারণ পুরোপুরি সবটা তো আর প্রশাসনের দায়িত্ব নয়, মানুষ হিসেবে আমাদের, নাগরিক হিসেবে নিজেদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আমাদেরকেই পালন করতে হবে। সেটা কোনো ভয়ে নয়, নিজেদের দায়িত্বে, যাতে নিজেরা আক্রান্ত না হন এবং অন্যকে আক্রান্ত না করেন। আমার তো 2টো ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে, অতএব আমি মাস্ক ছাড়া ঘুরে বেড়াতে পারি, এই ভাবনা চিন্তা কখনোই নয়। কারণ ডাবল ভ্যাকসিনেটেড অনেকেই পরবর্তীতে আক্রান্ত হয়েছেন এবং একেবারে শুরুর দিকে হয়তো তিনি উপসর্গ বুঝতেও পারেননি, যতক্ষণে তিনি উপসর্গ বুঝতে পেরেছেন ততক্ষণে আরও হয়তো কয়েকজনকে সংক্রমিত করে দিয়েছেন। ফলে যখনই আপনি বাড়ির বাইরে বেরোচ্ছেন মাস্ক বাধ্যতামূলক, সেটা ব্যবহার করবেন, সঙ্গে যতটা সম্ভব দূরত্ববিধি মেনে চলার চেষ্টা, আর স্যানিটাইজার অবশ্যই সঙ্গে রাখা, এগুলোকে কিন্তু মিস করলে চলবে না। আর যেখানে মনে করছেন হ্যাঁ প্রবলেম হচ্ছে, কোনো ধরনের শারীরবৃত্তীয় সমস্যা আপনি বুঝতে পারছেন, সঙ্গে সঙ্গে নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে, তার সঙ্গে পরামর্শ করতে হবে, তিনি যেটা বলবেন সেইটাই আপনাকে কিন্তু ফলো করে চলতে হবে। নিজেরা ডাক্তারি আমরা একদমই করব না। আর যেখানে অন্য ক্ষেত্রেও সমস্যা হচ্ছে, হয়তো কোনো চিকিৎসকের পরামর্শ আপনি ছিলেন, তাকে আবার বিষয়টা জানান, তার সঙ্গে প্রয়োজনে আবারও যোগাযোগ করুন এবং যেগুলো তিনি বলছেন সেগুলোকে আপনারা মেনে চলার চেষ্টা করুন। ডাক্তারবাবু, এই কোভিড সেরে গিয়েছে এরকম বহু পেশেন্ট নিশ্চয়ই আপনারাও প্রত্যেক দিনই পান প্রায়, এবং তাদের নানান ধরনের কমপ্লিকেশনস থাকে, নানান ধরনের সিমটমসও থাকে। আপনি বলছেন কোনো কোনো ক্ষেত্রে এমনও হয় কয়েক মাস পর্যন্ত তাদের সেই সমস্ত সিমটমসগুলো চলছে। সেক্ষেত্রে তারা ধৈর্যও হারিয়ে ফেলেন অনেক সময়, যে কেন আমার তো সেরে গিয়েছে কোভিড, আমি তো নেগেটিভ, তারপরেও কেন আমার এগুলো হচ্ছে। কি করণীয় এক্ষেত্রে? ওই ক্ষেত্রে আমি কিছু তো রক্ত পরীক্ষা করাই, কারণ ইমিউন সিস্টেম তো কেমন আছে সেটা আমরা দেখতে চেষ্টা করি। পেশেন্টকে একটু কাউন্সেলিং করি, মেন্টাল হেলথ জন্য একটু মানে কাউন্সেলিং করি, আর পেশেন্টকে কী কী সিমটম আছে ওই সিমটম নিয়ে আমি চিকিৎসা করি। ঠিক, এবার কোন কোন ধরনের সিমটমস এক্ষেত্রে যেটা আপনি চিকিৎসা করতে পারেন? মোস্ট কমন যে সিমটম থাকে সেটা হচ্ছে বডি পেন, মুড সুইংস, গিডিনেস অথবা ডিপ্রেশন, এইটা পোস্ট কোভিড নিউরোলজিক্যাল সিমটমস মধ্যে খুবই কমন। বেশ, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, নমস্কার, আমি হুগলি সোনা সিংহ বলছি ম্যাডাম। বলুন। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে 15 থেকে 18 বছরের মধ্যে তো টিকা দেওয়া হচ্ছে, এবং 15 বছরের নিচে যারা ধরুন 4-5 বছর বা 6 বছর, তাদের কিভাবে করোনা থেকে দূরে রাখতে হবে? বেশ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। সেটা নিয়ে তাদের কিভাবে দূরে রাখতে হবে, করোনা থেকে কতটা সাবধান রাখতে হবে? আপনার প্রশ্ন বুঝতে পেরেছি ম্যাডাম। 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণের কাজ স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী শুরু হয়েছে। তার থেকে নিচে যাদের বয়স, 15 বছরের নিচে যাদের বয়স, তাদের ক্ষেত্রে কি করণীয় সেই বিষয়ে চিকিৎসক বিশেষজ্ঞ যারা রয়েছেন, যারা অধিকর্তা রয়েছেন, তারা ভাবনা চিন্তা নিশ্চয়ই করছেন। আপনি একা নন, আরও অনেকেই ভাবছেন এবং কিভাবে এর সলিউশন বের করা যায় সেই নিয়ে চিন্তা ভাবনা চলছে। দ্রুত তার সলিউশন নিশ্চয়ই বেরিয়ে আসবে। আপাতত সচেতন থাকাটাই হচ্ছে একমাত্র রাস্তা এবং সেই কথাটাই আমরা বলছি। ফলে যদি সচেতন থাকা যায়, স্বাস্থ্যবিধিটুকু যদি প্রপারলি মেনে চলা যায়, তাহলে কিন্তু কোনোভাবেই শিশুরা আক্রান্ত হবে না। কারণ এমনিতেও স্কুল কলেজ আবার আপাতত বন্ধই রয়েছে, আর ছোটরা তো স্কুলে যাচ্ছিলই না, কারণ এমনিতেও আমাদের রাজ্যে স্কুল যেটা খুলেছিল সেটাও ক্লাস 9, 10, 11, 12 এবং কলেজ ছিল। ফলে 15 বছরের নিচে যারা, তাদের কিন্তু স্কুলে যাওয়ার প্রশ্নই নেই, তারা অনলাইনেই পড়াশোনা করছে, অন্য কোনো জায়গাতেও তারা যাচ্ছে না, কোনো অ্যাক্টিভিটিস তারা করছে না। বাবা মায়েরা যদি সচেতন থাকেন এবং তারা যদি নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলে, তাহলে কিন্তু সমস্যা নেই বাচ্চাদেরকে নিয়ে খুব একটা। তবুও আপনি যখন প্রশ্ন করেছেন ডাক্তারবাবু, আপনার কাছে আমি জানতে চাইবো, কারণ অনেকেরই না বাচ্চাদেরকে মাস্ক পরাতে একটা অনীহা আছে, একটা দ্বিমতও আছে। কেউ বলেন 5 বছরের নিচে মাস্ক পরানোর প্রয়োজন নেই, অনেক শিশু বিশেষজ্ঞের মতে। আবার কেউ বলেন যে না, অন্তত 2 বছরের উপরে যাদের বয়স, বাড়ির বাইরে বেরোলে তাদেরকে অবশ্যই মাস্ক পরান। কি করবেন বাবা মারা? একটা কনফিউশন কিন্তু থাকে বাবা মায়েদের। সবাইকে মাস্ক পরতে হবে, নিওনেট से लेके অ্যাডাল্ট तक সবাইকে মাস্ক পরতে হবে। এটা মানে এই ছাড়া কোনো উপায় নেই। দেখুন, ভাইরাস যা আছে সেটা খুব তাড়াতাড়ি ইনফেকশন বডিতে না করে, ভাইরাল লোড বডিতে না বেশি হয়। যদি ভাইরাস ইনফেকশন হয় তাও যদি ভাইরাল লোড কম থাকবে, তাহলে বডিতে ইমিউন সিস্টেম ওকে হারাতে পারে আর বডি বেশি তাড়াতাড়ি সুস্থ হতে পারে। কিন্তু যদি আমি মাস্ক না ব্যবহার করি আর যদি এক্সপোজার হয়, মাস্ক
ভাইরাস যে ভেরিয়ন্স যে সংখ্যা আছে সেটা অনেক সংখ্যার মধ্যে বডিতে যদি ঢুকে যায় ইমিউন সিস্টেমকে ওভারওয়েলম করে দেয় তাহলে তো ওমিক্রন যে বলা যাচ্ছে কি খুব সিভিয়ার ডিজিজ বহুজন দেখা যাচ্ছে না সেটাও সিভিয়ারলি লাংসকে অ্যাফেক্টেড করে দেবে ঠিক কথা। সেই জন্য বাচ্চা হোক কত বছর থাকে 1 বছর 2 বছর 5 বছর মাস্ক 3 প্লাই সবসময় ব্যবহার করা উচিত। একদম, মানে বাচ্চাদেরকেও মাস্ক ব্যবহার করাতে হবে এবং সেটাও প্রপার মাস্ক, এমন নয় যে হ্যাঁ কাপড় কেটে একটা ছোট্ট মাস্ক তৈরি করে দেওয়া হলো সেটা, বা বাচ্চা মাস্ক পরতে চাইছে না, অনেক আমার বাবা বলেন যে কিছুতেই ও তো মাস্ক পরতে চায় না, মুখে রাখে না, তো বোঝাতে হবে বাচ্চাদেরকেও সাবধানে রাখতে হবে এবং কোনোভাবেই কিন্তু কোনো রকম গাফিলতি চলবে না। আপনারা নিজেরাও চেষ্টা করবেন কোনো রকম গাফিলতি না করার, কারণ বাচ্চারা যদি বাড়ির বাইরে নাও বেরোয়, বাবা মা কিন্তু বাড়ির বাইরে বেরোচ্ছেন, বড়রা বেরোচ্ছেন এবং সেক্ষেত্রে যদি সংক্রমণ ছড়ায় তো আপনাদের মাধ্যমেই ছড়াবে। ফলে নিজেদেরকে অবশ্যই আপনাদেরকে সচেতন রাখতে হবে, অনেক বেশি মাত্রায় সচেতনতা এখানে ভীষণভাবে দরকার। আমাদের উদ্দেশ্য একটাই, এই যে করোনা নিয়ে আমরা অনুষ্ঠান করি সেখানেও প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা চাই প্রত্যেক মানুষ যেন নিজেদের দায়িত্বটুকু পালন করেন, তাহলেই হবে, এক্সট্রা কিচ্ছু করতে হবে না। নিজের যতটুকু করার ততটুকুই যদি করেন, আমাদেরকে কি করতে বলা হয়েছে, মাস্ক পরতে বলা হয়েছে সেটুকু করতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে বলা হয়েছে, বারবার নিজেদেরকে জীবাণুমুক্ত রাখতে বলা হয়েছে, বাইরে যাচ্ছেন ঘরে এসে পোশাকগুলোকে পরিবর্তন করে সেগুলোকে যথাযথভাবে জীবাণুমুক্ত করা এইটুকু বলা হয়েছে এবং ভ্যাকসিন নিয়ে নেওয়া, এটাই হচ্ছে আমাদের কাজ। তো সেই কাজটুকু নিজেদেরকে করতে হবে। যাদের এখনো পর্যন্ত সেকেন্ড ডোজ নেওয়া হয়নি তারা সেকেন্ড ডোজটা নিয়ে নিন, যদি ডিউ ডেটস যেভাবে থাকবে সেই হিসেবে আপনাদেরকে নিতে হবে। যারা 60 পেরিয়ে গিয়েছেন এবং 6 মাস আগে আপনাদের সেকেন্ড ডোজ কমপ্লিট হয়ে গিয়েছে তারা বুস্টার ডোজের জন্য নিজেদের নাম রেজিস্টার করিয়ে ফেলুন। বাড়িতে 15 থেকে 18 বছর বয়স পর্যন্ত যাদের শিশুরা রয়েছে বা যাদের বাড়িতে 15 থেকে 18 বছর বয়স পর্যন্ত সদস্যরা রয়েছে তারা কিন্তু রেজিস্ট্রেশন করিয়ে রাখুন নিজেদের, এবং আপনারা চেষ্টা করুন যাতে যত দ্রুত সম্ভব বাচ্চাদের অন্তত 15 থেকে 18 বছর এই যে এজ গ্রুপটা এদের ভ্যাকসিনেশনটা কমপ্লিট করে নেওয়া যায়। যেটুকু এখনো পর্যন্ত গাইডলাইন দেওয়া হয়েছে সেইটুকু গাইডলাইন যদি সচেতনভাবে মানুষ মেনে নিতে পারেন এবং সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ করতে পারেন তাহলে কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো জায়গা থাকে না। আজকে বিশেষ অনুষ্ঠানে আমরা আমাদের সঙ্গে পেয়েছিলাম নিউরোসার্জন ডক্টর মনীশ কুমার ধীরজকে। ডাক্তারবাবু আপনাকে ধন্যবাদ আপনি সঙ্গে ছিলেন বলে। পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।